অভয়ার ন্যায় বিচারের দাবিতে আমরা যে আন্দোলন চালাচ্ছি সেই আন্দোলনের 57 দিন পেরিয়ে 58তম দিনে আমরা পড়েছি। আমরা মহালয়ার দিন যে মহা মিছিল ও মহাসমাবেশ সেখান থেকে কিছু ঘোষণা করেছিলাম। আমরা বলেছিলাম আমাদের এই আন্দোলন, আমাদের এই ন্যায় বিচারের আন্দোলন, অভয়ের ন্যায় বিচারের আন্দোলন এবং তার সাথে সাথে আর একটাও যাতে অভয়ার না হয় তা সুনিশ্চিত করার আন্দোলন। সেই জায়গা থেকে আমরা কিন্তু অনেকে প্রশ্ন করেছিলেন যে তোমাদের নতুন কি 10 দফা দাবি নাকি দেখা যাচ্ছে, সেগুলো কি? আমরা বারবার বলেছি যে 10 দফা দাবি আসলে দুটো দাবি। প্রথম দাবি অভয়ার ন্যায় বিচার এবং বাকি প্রত্যেকটা দাবি জড়িয়ে আছে আর একটাও যাতে অভয়া না হয় তার জন্য। সেখানে কি কি রয়েছে? সেফটি সিকিউরিটি প্রশ্নে আমাদের কিছু সুনির্দিষ্ট দাবি আছে। আজকে সুপ্রিম কোর্টে রাজ্য সরকারের আইনজীবী তারা বলছেন যে 26% নাকি কাজ হয়েছে সিসিটিভি বসানো, বাথরুম তৈরি করা, রেস্টরুম তৈরি করা। আমরা যারা কার্যত প্র্যাকটিক্যালি গ্রাউন্ডে কাজ করছি, একটা দুটো কলেজ বাদ দিয়ে 26 কেন 6% কাজ হয়নি, 6% কাজ হয়নি। আমরা দেখেছি স্বাস্থ্য ভবনের সামনে যখন আমরা বসেছিলাম তখন তার 9 নম্বর দিনে আমাদের সার্ভাইলেন্স করার জন্য রাতারাতি 30টা সিসিটিভি বসতে পেরেছিল। কিন্তু এতদিন আন্দোলন হওয়ার পরে, এতদিন আন্দোলন চলার পরেও, সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও এই সামান্য কাজটুকু এগোল না। দ্বিতীয় কি দাবি আমরা করেছিলাম? আমরা বলেছিলাম আমাদের যে সেফটি সিকিউরিটি সেটা আসলে রোগী পরিষেবার সাথে যুক্ত। রোগী পরিষেবা যদি উন্নতি করতে হয়, রোগী পরিষেবা যদি উন্নত করা যায়, সেন্ট্রাল রেফারাল সিস্টেমের মাধ্যমে রোগীর রেফারাল সিস্টেম যাতে ঠিক করা হয়, হয়রানি দূর করা যায়, অ্যাক্টিভ বেড স্ট্যাটাস যাতে তারা দেখতে পান, তাহলে তাদের রাগ অনেক কমবে। তাদের রাগ কিসের জন্য হয়? একজন রোগী যে এই যে চিকিৎসা ব্যবস্থায় আসেন তাদের রাগ হয় এই কারণে যে তাদের দুয়ারে দুয়ারে কড়া নেড়ে শেষ পর্যন্ত যখন আসেন কোন একটা রোগীর মৃত্যু যেমন ঘটে সেই দুঃখ তারা পান, আমরাও পাই, তার রাগের সামনে পড়ি আমরা। সেই জন্য আমরা এই দাবিগুলি করেছিলাম। আমাদের 10 দফা দাবির মধ্যে কিন্তু এই দাবিগুলো রয়েছে। আমরা বলেছিলাম ভয়ের রাজনীতি দূর হোক, থ্রেট কালচার দূর হোক। কি বলেছি? যে প্রত্যেকটা কলেজে এই যে অভিযোগগুলো আসছে তাদের বিরুদ্ধে একটা সেন্ট্রাল ডিরেক্টিভ আসতে হবে, প্রত্যেকের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। প্রত্যেকটা জায়গায় গণতান্ত্রিক পরিসর উন্মুক্ত করতে হবে। আরডিএ, রেসিডেন্ট ডাক্তারদের জন্য আরডিএ নির্বাচন এবং ইউজি স্টুডেন্টদের জন্য স্টুডেন্ট ইউনিয়ন ইলেকশন সুনিশ্চিত করতে হবে। আপনারা বলবেন এটা অভয়ার ন্যায় বিচারের দাবির সাথে কিভাবে সম্পর্কযুক্ত? কিভাবে? আমরা বলছি কিভাবে। আজকে গতকাল আশিস পান্ডে অর্থনৈতিক দুর্নীতির দায়ে সিবিআই এর দ্বারা গ্রেপ্তার হয়েছে। এই হচ্ছে সেই লোক যে আরজি করের থ্রেট কালচারের মাথায় ছিল। এই লোকগুলোকে সন্দীপ ঘোষের মতো লোকেরা সিলেক্ট করে করে একটা সিন্ডিকেট চালাচ্ছিল। তার মানে কি দাঁড়ালো? আমরা যদি একটা গণতান্ত্রিক পরিসর উন্মুক্ত করতে পারি আসলে তাহলে এই থ্রেট কালচারকে অনেকাংশে আমরা স্ট্রাকচারালি দূর করতে পারবো। এই সামান্যগুলো তো দাবি, এই দাবি মানার জন্য আমাদের এত আন্দোলন করতে হয় এতদিন ধরে। তারপর কি দাঁড়ালো? সাগর দত্ত একটা ঘটনা ঘটলো। সাগর দত্ত একজন রোগী, তিনি মারা গেলেন। মারা যাওয়ার পর কিভাবে হলো সে ব্যাপারটা? আইসিইউতে বেড ছিল না, আইসিইউ রেফার পাঠানো হলো। রেফার পাঠিয়ে যেহেতু সেখানে বেড নেই, সেখানেই আপ্রাণ চেষ্টা করা হলো, 45 মিনিট ধরে সিপিআর দেওয়া হলো, তিনি মারা গেলেন। তার যে ক্ষুদ্র পরিজন তাদের সামনে করলাম আমরা জুনিয়র ডাক্তাররা। তার সাথে পিছনে কাদের ব্যাপারে আমরা জানি না, বেশ কিছু গুন্ডাবাহিনী ঢুকলো। সেখানে আমাদের মহিলা সহকর্মীদের বলা হলো আরজিকর বানিয়ে দেওয়া হবে, অভয় বানিয়ে দেওয়া হবে। এই গোটা জিনিসটা থেকে আমরা কিন্তু আবার কর্মবিরতিতে যেতে বাধ্য হলাম। অথচ সুপ্রিম কোর্টে কি বলা হলো? যে ডাক্তাররা নাকি বেড দেয়নি। একজন রোগীকে বেড দেওয়ার দায়িত্ব ডাক্তারদের। ওই বেডগুলো কারা ঠিক করে? একটা হাসপাতালে কটা বেড থাকবে সেটা কিভাবে ঠিক হয়? এই দায় কার? আসলে সরকার আমাদের যে ন্যায় বিচারের আন্দোলন
ন্যায় বিচারের দাবিতে আমাদের যে আন্দোলন তাকে ভয় পেয়েছে এবং সেই ভয় পেয়ে আমাদের গণশত্রু বানাতে চাইছে। আমাদের বলতে চাইছে যে ডাক্তার এক পক্ষ, রোগী আর এক পক্ষ, লড়িয়ে দিতে চাইছে। আমরা স্পষ্ট জানাতে চাই যে অভয়ার ন্যায় বিচারের দাবিতে যা রাস্তায় রয়েছি, সেটা ডাক্তার, সেটা জুনিয়র হোক, সিনিয়র হোক, নার্স, স্বাস্থ্যকর্মী, রোগী, রোগী পরিজন, প্রত্যেকটা মানুষ সবাই আসলে একটা পক্ষ, অভয়া পক্ষ। আর তার উল্টো দিকে যদি কেউ থেকে থাকে তাহলে সেটা সরকার, সরকার ঠিক করুক যে তারা এই পক্ষে থাকবেন, আমাদের পক্ষে থাকবেন, নাকি আমাদের গণশত্রু বানাতে চাইবেন। আমরা আজকে এখান থেকে যে কর্মসূচির কথা ঘোষণা করেছি সেটা এবার আমাদের জানিয়ে দিতে চাই। আমরা দেখলাম যে যেদিকে সুপ্রিম কোর্টে এই গোটা বিষয়টা হলো, আমাদের বহু আগে থেকে দাবি ছিল যে স্বাস্থ্য দুর্নীতির দায় নিয়ে যে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি নারায়ণ স্বরূপ নিগম, তিনি ওই সুপ্রিম কোর্টে উপস্থিত ছিলেন। তিনিও দায় চাপালেন কি, যে ওই রোগী মৃত্যুর দায় সব ডাক্তারদের। আমরা এটা আবার মনে করিয়ে দিতে চাই, আমাদের দাবির মধ্যে যেমন ছিল এই থ্রেড কালচারের বিরুদ্ধে লড়াই, সেফটি সিকিউরিটি লড়াই, ঠিক তেমনি এই স্বাস্থ্য দুর্নীতির মাথায় বসে থাকা এই নারায়ণ স্বরূপ নিগম প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি, তাকে কিন্তু অপসারণ করতে হবে। এই দাবি কিন্তু আমরা রেখেছি, এই দাবি কিন্তু আমাদের 10 দফা দাবির মধ্যে রয়েছে। এরপর আসি তার পরের কথায়। আমরা মহাসমাবেশ থেকেই ঘোষণা করেছিলাম, সেদিনকে এত মানুষের ঢল, এত সাধারণ মানুষ, প্রত্যেকের যে বুকের আগুন, প্রত্যেকের যে আবেগ, সেই আগুন নিয়ে আমরা কিন্তু এগিয়ে চলেছি। এটা একটা গণ আন্দোলন। ফলত সেই গণ আন্দোলনকে মর্যাদা দিতে আমরা যে রোগীরা রয়েছেন তাদের প্রত্যেকের কথা ভেবে আমরা ঠিক করেছিলাম, এবং গতকাল আমরা জিবি করে ঠিক করেছি যে আমরা আজকে থেকে কর্মবিরতি প্রত্যাহার করছি, সম্পূর্ণরূপে প্রত্যাহার করছি।